প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের অষ্টম অধ্যায়, অর্থাৎ যে অধ্যায়টার নাম ছিল চতুর্ভুজ, এটার বেসিক আলোচনাগুলো করব। তো ওইখানে প্রসঙ্গত যে উল্লেখ করার মতো সেটা হচ্ছে যে অনুশীলনীর যত 8.1 8.2 এর যত উপপাদ্য বা সম্পাদ্য রয়েছে, প্লাস মেইন যে উপপাদ্য 5টা রয়েছে এবং সম্পাদ্য 7টা রয়েছে। তো এগুলো আমরা বিগত বছরে কিন্তু আগে করেছিলাম, যে নতুন কারিকুলাম আসার আগে তোমরা জানো যে এই বইটা আসলে ছিল। তো এগুলো কিন্তু আমরা নতুন করে করব না, কারণ এগুলো তো আমরা প্রচুর ভিউ পেয়েছি। এগুলো আসলে একই জিনিস দুবার ইউটিউবে আপলোড করার কোনো নিয়ম নেই। তো সেই ক্লাসগুলো পেতে গেলে তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আজকে মেইনলি আমরা হচ্ছে যে যাতে করে তোমরা ওই ভিডিওগুলো খুঁজে পাও, সেটা একটা উদ্দেশ্য। আর কিছু বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে যে চতুর্ভুজ, এটা আমরা জানি যে চারটা রেখাংশ দ্বারা আবদ্ধ একটা চিত্রকেই বলা হয় চতুর্ভুজ। তো সেই চতুর্ভুজ বিভিন্ন রকম হতে পারে, মানে চারটা বাহু থাকলেই আমরা তাকে চতুর্ভুজ বলবো। আচ্ছা, চতুর্ভুজের চারটা বাহু আছে, যে চারটা রেখাংশ দ্বারা ক্ষেত্রটি আবদ্ধ হয়, হ্যাঁ, তাদেরকে বাহু বলে। যেমন এখানে এবি একটা বাহু, বিসি একটা, সিডি একটা, এডি একটা। তো এই চতুর্ভুজের নাম দেওয়ার একটা বিশেষ নিয়ম আছে। তুমি যেখান থেকে এ শুরু করো, দেখো এখানে এ দিয়েছে, বি মানে এই সিরিয়ালি করতে হবে, অথবা এই সিরিয়ালি করতে হবে। কিন্তু এখানে এ, এখানে বি, এখানে ডি, এখানে সি, এইভাবে কিন্তু নামকরণ করা যায় না। আমি চাইলে এখানে এ দিতে পারি, তাহলে এটা বি, এটা সি, এটা ডি, অথবা এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি, এইভাবে নামটা দিতে হয়। তো এ বি সি ডি এই বিন্দুগুলো চারটার যে কোনো তিনটা সমরেখ নয়। সমরেখ মানে কি? একই রেখার উপর অবস্থিত। তাহলে এই যে দুইটা বিন্দু সমরেখ হতে পারে, দেখো এটা একই রেখার উপর অবস্থিত, কিন্তু যে কোনো তিনটা বিন্দু সমরেখ বা একই রেখার উপর অবস্থিত হবে না। এগুলো এমসিকিউ গুলোতে আসলে প্রয়োজন হবে। তাহলে এ বি, বিসি, সিডি আর এডি বা ডি, এটা যে কোনো একটা অক্ষর আগে পরে বলতে পারো, সমস্যা নেই। রেখাংশ চারটা সংযোগে এবিসিডি চতুর্ভুজ গঠিত হয়েছে। তাহলে এগুলোকে আমরা বলবো এই চতুর্ভুজটার বাহু। আর এই যে বিন্দু যেটা আছে এ বি সি ডি, এগুলোকে বলা হচ্ছে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। আর এখানে দেখো চারটা কোণ আছে। যদি আমি এই কোণটা বলতে চাই, বি কে মাঝখানে রাখতে হবে, তাহলে হয় এ বি সি, না হলে সিবিএ বলতে হবে। তারপর এই কোণটাকে বলতে গেলে সি কে মাঝখানে রেখে বিসিডি, না হলে ডিসিএ। আবার এই কোণটার নাম বলতে গেলে ডি বিন্দুটাকে মাঝখানে রেখে সিডিএ অথবা এডিসি। এই কোণটাকে বলতে গেলে দেখো এ কে যখনই যে কোণকে বলতে যাবে, তার এই এই বিন্দুর এই অক্ষরটাকে মাঝে রাখতে হবে। আর 3 অক্ষরে দেবো। কখনো কখনো আমরা 1 অক্ষরেও কোণ বলে থাকি, কিন্তু মেইনলি 3 অক্ষরে বললেই সুবিধা হয়। তো এই কোণটার জন্য আমরা ডিএবি বা বিএডি কোণ বলবো। আচ্ছা, তারপরে এখানে দেখো কিছু আরো জিনিস দরকার হবে। এ ও বি শীর্ষবিন্দু যথাক্রমে সি ও ডি শীর্ষের বিপরীত, অর্থাৎ এই যে এ শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে সি, আর বি শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে ডি। আচ্ছা, এ বি এবং সিডি পরস্পর বিপরীত বাহু। এখানে দেখো এ বি আর সিডি এই দুটোকে আমরা বলবো বিপরীত বাহু। আর এইদিকে এডি আর বিসি, এরা হচ্ছে বিপরীত বাহু। উপপাদ্যগুলো করতে গেলে এগুলো কিন্তু আমাদের দরকার হবে। তাহলে এক শীর্ষবিন্দুতে যে দুইটি বাহু মিলিত হয়, এরা হচ্ছে সন্নিহিত বাহু। অর্থাৎ সন্নিহিত বাহু মানে হচ্ছে কানেক্টেড বাহু। যেমন বিসি আর এবি এরা সন্নিহিত, আবার এই বিসি আর সিডি এরাও সন্নিহিত বাহু, আবার সিডি বা ডিসি এবং এডি এরাও সন্নিহিত বাহু, আবার এডি আর এবি এরা হলো সন্নিহিত বাহু। আচ্ছা, এবার হচ্ছে কর্ণ। তাহলে একটা চতুর্ভুজের যে বিপরীত শীর্ষবিন্দু থাকে, যেমন এ আর সি, এই দুটো আমরা যোগ করলে একটা কর্ণ পাবো। আর বি আর ডি এরা হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু, এই দুটো যোগ করলে একটা কর্ণ হবে। অর্থাৎ এসি আর বিডি দুটো কর্ণ। যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে যে চতুর্ভুজের কর্ণ কাকে বলে, তাহলে বলতে হবে যে চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে কর্ণ বলা হয়। আর দেখো পরিসীমার সূত্র, যে কোনো কিছুর পরিসীমা মানেই হচ্ছে তার চতুর্সাইড যোগ করা। যেমন ত্রিভুজের পরিসীমা হলে তিনটা বাহুর যোগফল। তারপরে আয়তের পরিসীমা হচ্ছে যে আমরা যদিও সূত্র জানি যে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানেও কিন্তু আসলে চারটা বাহু যোগ হয়েছে। কেননা আয়তের যেহেতু বিপরীত বাহুগুলো সমান, তাহলে দেখো এই দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দুইটা দৈর্ঘ্য আসে আর দুইটা প্রস্থ, সেই দুইটা কমন নিয়ে এটা লেখা যায়। রম্বসের পরিসীমা চাইলেও চার বাহুর সমষ্টি, চারটা বাহুর যে মাপ দেওয়া থাকবে সেগুলো যোগ করলেই পরিসীমা পাওয়া যাবে। এগুলো এমসিকিউ কিন্তু দরকার হবে। এবার আমরা দেখবো চতুর্ভুজের প্রকারভেদ। প্রথমে আসছে সামান্তরিক। তো আমরা ছোট ক্লাসে কিন্তু এইভাবে পড়েছিলাম যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণই এক সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। কিন্তু এখন এটা একটু আপডেট সংজ্ঞা দেওয়া হয়েছে, এটি তোমাদের মাথায় রাখতে হবে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, অর্থাৎ শুধুমাত্র বিপরীত বাহু দুটো সমান্তরাল বললেই সেটা সামান্তরিক হয়ে যাবে। আর সামান্তরিক দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় সামান্তরিক ক্ষেত্র। তো এটা দেখো সামান্তরিকের যে চিত্র, সেটা হচ্ছে যে আমি যদি এইভাবে দিই, তারপরে এই বাহুটা একটু বাঁকা দিতে হবে, যেহেতু কোনো কোণই সমকোণ না।
তাহলে এটা আর এটা সমান্তরাল হবে এরকম। আর এই যে নিচের যে বাহুটা থাকে আমি যদি এইভাবে নামকরণ করি এ বি সি ডি, তাহলে এই যে এ বি আর সি ডি এরা বিপরীত বাহু, এই দুটা সমানও হবে সমান্তরালও হবে। আর এদিকে এডি আর বিসি এরা সমান সমান্তরাল হবে, কিন্তু কোনো কোণই এক সমকোণ নয়, অর্থাৎ এই বাহুগুলো একটু বাঁকা থাকবে, কোনোটা স্ট্রেট করা যাবে না, স্ট্রেট করলে সমকোণ হয়ে যাবে। আচ্ছা, এবার আয়তের সংজ্ঞা দেখো। আমরা আগে পড়েছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ, কিন্তু আপডেট সংজ্ঞায় যেটা বলা হয়েছে যে সামান্তরিকের বলা হয়েছে। কেন দেখো, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। কেননা সামান্তরিক হলেই কিন্তু তার বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হবে, আয়তেরও বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল। তাহলে একটি কোণ সমকোণ মানে দেখো এই কোণটা আমি যদি সমকোণ করতে চাই তাহলে স্ট্রেট করে দিতে হবে। আর বিপরীত বাহু যেহেতু সমান এবং সমান্তরাল, তাহলে এর বিপরীত বাহুটা এই দিকে আসবে এবং সমান্তরাল হতে গেলে স্ট্রেট হবে এরকম। হ্যাঁ, তারপরে এটা যদি আমি যোগ করে দিই তাহলে দেখো এই এই বাহু দুটোও কিন্তু সমান সমান্তরাল হবে। তবে এইখানে যদি কেউ বলো যে সামান্তরিকের চারটি কোণ সমকোণ, এটা কিন্তু ভুল ধরা হবে, একটি কোণ এক সমকোণ বলতে হবে। তো এইখানে আবার বলেছে যে আয়তের চারটা কোণই সমকোণ, কিন্তু যে সামান্তরিকের যখন একটা কোণ সমকোণ বলবো অটোমেটিক চারটা কোণই সমকোণ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আয়তের চিত্র। রম্বস। তো রম্বসের ক্ষেত্রে আমরা ছোট ক্লাসে পড়েছি যে চতুর্ভুজের চারটি বাহুই সমান, কিন্তু কোনো কোণই এক সমকোণ নয়, অর্থাৎ বাঁকা বাঁকা থাকবে, তাকে রম্বস বলে। আর আপডেট সংজ্ঞাটা হচ্ছে এরকম, রম্বসের ক্ষেত্রে বলতে হয় যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এই যে এটা, যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় রম্বস। অর্থাৎ যাদের চার বাহু সমান, যেমন বর্গেরও চার বাহু সমান, সেক্ষেত্রে বর্গের ক্ষেত্রে যেটা আমরা বলবো যে আহ, যে আয়তের, হ্যাঁ, যে আয়তের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান তাকে বর্গ বলা হয়। তাহলে রম্বস দেখো, যখন আমি যে সামান্তরিক বলবো, তাহলে আমি যদি একটা সামান্তরিক আঁকি বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল দিয়ে, হ্যাঁ, ধরো এ বি সি ডি, এটা কিন্তু সামান্তরিক, চারটা বাহু সমান নয়, এটা এটা সমান, এটা এটা সমান। তো আমি যখন বলবো যে যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তো সন্নিহিত বাহু মানে কানেক্টেড, যেটা আমরা একটু আগে দেখিয়েছি যে এই যে এ বির সন্নিহিত বাহু দেখো এটাও হয় এটাও হয়। তাহলে সন্নিহিত বাহুগুলো যদি সমান হয় তাহলে এ বির সমান এডি করতে গেলে এটা আমরা কি বাড়িয়ে দেবো একটু সমান করতে গেলে। আবার এই এ বির সমান যেহেতু বিসিও হবে, এটাও একটু বড় করে দিলাম। আর এটাও যদি আমি যোগ করে দিই তাহলে দেখো চারটা বাহু কিন্তু সমান হয়ে গেল। যার কারণে তোমাদের রম্বসের যে সংজ্ঞাটা, রম্বসের সংজ্ঞায় কি বলতে হবে, যে সামান্তরিকের। রম্বসের সময় আমরা বলবো যে সামান্তরিকের, আয়তের সময় বলবো যে সামান্তরিকের। তাহলে সামান্তরিকের যেহেতু কোনো কোণ সমকোণ নয়, রম্বসেরও কোনো কোণ সমকোণ নয়, এই জন্য এখানে কোণের কথা বলতে হবে না, যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। আবার দেখো, আমি যখন বর্গ বলবো তখন বলবো যে আয়তের, কেননা আয়তেরও সবগুলো কোণ সমকোণ, বর্গেরও সমকোণ, হ্যাঁ, যার কারণে কোণের কথা এখানে বলতে হবে না। যে আয়তের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। অর্থাৎ আমি যদি একটা আয়ত আঁকি, এটা হচ্ছে আমার আয়ত, তাহলে দেখো আমি যদি নাম দেই এ বি সি ডি, তো আয়তের কি হয়, এই বাহু আর এই বাহু বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয়, এটা এডি আর বিসি বিপরীত বাহু। তো সন্নিহিত বাহু মানে হচ্ছে এ বির সন্নিহিত, দেখো এডিও হবে বিসিও হবে। তো সন্নিহিত বাহু সমান করতে গেলে, এই এ বির সমান করতে গেলে দেখো এডিটা আমাকে বড় করে দিতে হবে। আবার এখানে বিসিটাও এ বির সমান করতে গেলে কি বড় করতে হবে। তারপর এটা যদি জয়েন করে দাও তাহলে দেখো পুরোটাই বর্গ হয়ে যায়। অর্থাৎ সংজ্ঞাগুলো কিন্তু একটু আপডেট সংজ্ঞা। শুধুমাত্র আয়তের ক্ষেত্রে বলতে হবে যে সামান্তরিকের একটি কোণ এক সমকোণ, হ্যাঁ, চারটা কোণ বলা যাবে না। আচ্ছা, এবার আসলে ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের এক জোড়া। তো সামান্তরিকের সংজ্ঞার ক্ষেত্রে যে চতুর্ভুজ আছে শুধুমাত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। ধরো আমি এর বিপরীত বাহু এটা, কিন্তু সমান করা যাবে না, কিন্তু সমান্তরাল মানে কি রেল লাইনের মতো চলবে, অর্থাৎ এই দুটার মাঝখানে লম্ব দূরত্বটা সমান হবে। তো এইটা আমরা যদি যোগ করি দেখো চারটা বাহু হয়ে গেল এবং সাথে সাথে এটা একটা ট্রাপিজিয়াম হয়ে যাবে। এই যে এক জোড়া বিপরীত বাহু এই দুটো কিন্তু সমান্তরাল। আমি সমান্তরালটা দেখো এই দিকেও করতে পারি, কিন্তু ছোট বড় করে নিতে হবে। দেখো এটা রেল লাইনের মতো গেছে, হ্যাঁ, আর এইটা আমি যদি যোগ করি, এটা যোগ করি, তাহলে এখানেও যদি আমি নামকরণ করি যে এ বি সি ডি, এটাও আমার একটা ট্রাপিজিয়াম হবে। আরেকটা আছে ঘুড়ি।
যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু, দেখো এখানে বিপরীত বলেনি, সন্নিহিত বাহু মানে কি, কানেক্টেড বাহু। দুই জোড়া মানে হচ্ছে দেখো এই যে এইটা আর এটা, এটা এক জোড়া, আর এইটা আর এটা এক জোড়া। তো এই সন্নিহিত বাহুগুলো সমান হবে, এইটা আর এটা সমান, আর এইটা আর এটা সমান। তা একেই আমরা বলবো হচ্ছে ঘড়ি। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আহ সেক্ষেত্রে এখন আমাদের নিচে কিছু কাজ আছে, এই কাজের এগুলো আমরা সলভ করব। এখানে বলা হয়েছে তোমার আশেপাশের বিভিন্ন বস্তুর ধারকে সরলরেখা ধরে সামান্তরিক আয়ত বর্গ রম্বস চিহ্নিত করো। তো এটা আমরা অ্যাভেলেবল করতে পারি। ধরো যে পড়ার টেবিল, হ্যাঁ পড়ার টেবিল কিন্তু একটা আয়ত, যে কোনো টেবিল দেখবে যে আয়তাকার হয়। তো আমরা যদি এইভাবে লিখি যে কাজ এক, তো কাজ একের ক্ষেত্রে আমরা বলবো যে পড়ার টেবিল, পড়ার টেবিল, তারপরে ঘরের দরজা, তারপর জানালা হতে পারে, হ্যাঁ তারপরে তোমার যে জ্যামিতি বক্স আছে খেয়াল করে দেখবে এগুলো আয়তাকার, বইগুলো কিন্তু আয়তাকার হয়, জ্যামিতি বক্স, তারপরে বই, এগুলো হচ্ছে আয়ত, আয়ত। আচ্ছা, আর জানালা, ঘরের জানলাগুলো আসলে আয়তাকারও আছে বর্গাকারও আছে, হ্যাঁ। তো টাইলস যেগুলো আছে, আমরা টাইলস যেগুলো বিছাই সেগুলো কিন্তু সামান্তরিকের মতো হয়, যখন একটু বাঁকা হবে তখন এটা সামান্তরিক আমরা বলবো। উম টাইলস, টাইলস সামান্তরিকও হতে পারে, তারপরে আয়তাকার হতে পারে, তারপরে বর্গাকারও হতে পারে, বর্গ আকারের টাইলসও পাওয়া যায় টাইলস। আবার কখনো দেখা যায় যে রম্বস আকৃতিরও টাইলস দেখা যায়, রম্বস মানে বাঁকা বাঁকা হয়, চারটা সাইড সমান টাইলস। এই হোক, এটা তেমন কোশ্চেন না, এটা আশেপাশে আমরা অনেক জিনিসই এরকম দেখতে পাই। দুই নম্বর, দুই নম্বরে বলা হয়েছে যে বর্গ একটি আয়ত আবার বর্গ একটি রম্বস, মানে এখানে সঠিক উত্তর কিনা যাচাই করতে বলা হয়েছে। তো বর্গ এমন একটি আয়ত যার বর্গ আয়ত হবে কখন, যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান। আচ্ছা, তারপরে হচ্ছে যে আয়ত, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে ট্রাপিজিয়াম একটি সামান্তরিক। তাহলে এইটা আমরা যদি বলি যে ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে ট্রাপিজিয়ামের হচ্ছে যে একজোড়া বিপরীত বাহু যেহেতু সমান্তরাল হয়, আর সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। আর ট্রাপিজিয়ামেরও একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। তাই ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের সংজ্ঞা পর্যবেক্ষণ করলে দেখা যায় ট্রাপিজিয়াম আসলে সামান্তরিক নয়। কেননা সামান্তরিক হতে গেলে, হ্যাঁ সামান্তরিকে দেখো এই জোড়া সমান সমান্তরাল হতে হবে, এই জোড়াও সমান সমান্তরাল হতে হবে বিপরীত, কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু যেহেতু সমান্তরাল, যার কারণে আমরা ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলতে পারবো না। তারপরে এখানে দেওয়া হয়েছে সামান্তরিক একটি ট্রাপিজিয়াম। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল, আর ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল হয়। তাই সামান্তরিক এবং ট্রাপিজিয়ামের সংজ্ঞা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে সামান্তরিক একটি ট্রাপিজিয়াম নয়। এখানে আমরা বলবো যে সামান্তরিক একটি ট্রাপিজিয়াম নয়। এখানে আছে আয়ত বা রম্বস বর্গ নয়। আচ্ছা, আয়তের বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ হয়। আর রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, তারপরে চারটা বাহু সমান হয়, বাহুগুলো সমান হয় এবং কোনো কোণই সমকোণ হয় না। আর বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান। তাহলে আয়ত বা রম্বস বর্গ নয়। এখানে আমরা বলবো যে আয়ত বা রম্বসকে আমরা তাহলে বর্গ বলতে পারবো না। তাহলে এই উক্তিটা তাহলে সঠিক। অর্থাৎ বর্গ হতে গেলে আয়ত যদি বর্গ হয় তাহলে হচ্ছে তার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হতে হবে। আর রম্বস যদি বর্গ হয় তাহলে প্রত্যেকটা কোণ সমকোণ হতে হবে, কেননা রম্বসেরও দেখো চারটা বাহু সমান, খালি বাঁকা বাঁকা থাকে জাস্ট। আর
বর্গের হচ্ছে যে চারটা বাহু সমান কিন্তু স্ট্রেট হতে হয়। এই জন্য বলতে হবে যে রম্বস যদি বর্গ হয় তাহলে তার প্রত্যেকটা কোণ এক সমকোণ হতে হবে। তো এটা তেমন কোনো কিছু বিষয় নয়। বর্গের সংজ্ঞায় বলা হয়েছে বর্গ এমন একটি আয়ত যার বাহুগুলো সন্নিহিত বাহুগুলো সমান। রম্বসের মাধ্যমে বর্গের সংজ্ঞা দেওয়া যায় কি? তাহলে হ্যাঁ, দেওয়া যায়, কারণ বর্গ এমন একটা রম্বস যার প্রত্যেকটি কোণ সমকোণ। আমি যদি এটা বলি যে বর্গ এমন একটা রম্বস, বর্গ এমন একটা রম্বস যার প্রত্যেকটা কোণ এক সমকোণ হবে। কেননা রম্বসের কোনো কোণই সমকোণ হয় না, এটাই আসলে এখানকার বিষয়। তো যাই হোক, এখানে পরবর্তীতে যে উপপাদ্য ১ থেকে যে শুরু হলো, এগুলো সবগুলো আমাদের আগে ক্লাসগুলো করা আছে। তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।